বিভা ক্যাফেতে আজ শুনবেন লেখিকা দীপাশ্রী সাঁতরার কলমে রোমহর্ষক অলৌকিক থ্রিলার ব্লাড মুনের ছায়াতে। গল্পের সূত্রধার এবং আজকের গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে ব্লাড মুনের ছায়াতে। দ্রিম দ্রিম করে একটানা মাদল জাতীয় কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে বহু দূর থেকে। তার সাথে কানে আসছে দুর্বোধ্য কিছু ফিসফিস শব্দ, যেন কোনো মন্ত্র পড়ছে কেউ। একটা লাল আলোক বিন্দু স্থির হয়ে আছে একটু দূরে। সামনে পিছনে নিকষ কালো অরণ্যভূমি নৈশ প্রহরীর মতো ঢেকে রেখেছে কত অজানা রহস্য। পায়ের তলায় তিস্তা বয়ে চলেছে পাহাড়ের বুক চিরে। রূপালী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিশ্ব চরাচর। সেই পূর্ণ চন্দ্রালোকে ঈশানীর ছায়া পড়েছে দরজার বাইরে সেবকের ব্রিজের পিলারের ওপর। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া গ্রাস করছে রূপালী চাঁদকে। নিকষ কালো রাতের আকাশে আবির্ভূত হচ্ছে ব্লাড মুন। ট্রেনটা অনেকক্ষণ হলো তিস্তার ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে। সিগন্যাল পায়নি বোধহয়। সোমের ডাকে সম্বিত ফেরে ঈশানীর। আচ্ছা ম্যাডাম, তাহলে এখানে। এ কি, আবার দরজার কাছে ঝুঁকে আছো ঈশানী? হঠাৎ ট্রেন ছেড়ে দিলে পড়ে গিয়ে বিপদ ঘটাবে নাকি? এবার চলে এসো এখানে। আরে এসো। সোমের কথায় ঘাড় ঘোরায় ঈশানী। পায়ে পায়ে এগিয়ে যায় সোমের পিছু পিছু। ট্রেনটা নিস্তরঙ্গ চরাচরের অখণ্ড নিস্তব্ধতা খান খান করে হর্ন বাজিয়ে দুলে উঠতেই তন্দ্রা ভেঙে যায় সোমের। আধো অন্ধকারে আর চোখে ওপাশের বার্থটায় চোখ বুলিয়ে নেয় একবার। ঈশানী কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। হাত ঘড়িতে সময় দেখে সোম। ভোর 5টা বেজে গেছে। আর কিছুক্ষণ পরেই নিউমাল জাংশনে পৌঁছে যাবে ওরা। ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। মাথার কাছের খোলা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। সোম আধশোয়া হয়ে জানলার কাঁচটা নামাতে যায়। সামনেই একটা স্টেশন মনে হচ্ছে। ভোরের কুয়াশা মাখা আলোয় জনশূন্য প্ল্যাটফর্মটা যেন কোনো অপার্থিব অচিনপুরের মায়া উদ্যান। ক্ষীণ আলোয় সোম পড়তে পারে স্টেশনের নামটা, ওদলা বাড়ি। সোম আর ঈশানীর বিয়ে হয়েছে মাস 1.5 হলো। পুরোপুরি বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে। 30 বছরের সোম একটা সরকারি কলেজের অধ্যাপক। সুদর্শন, স্বল্পভাষী। ঈশানীও ভীষণ লাজুক, মিতভাষী, ভারী শান্ত স্বভাবের মেয়ে। দুজনের অন্তর্মুখী স্বভাবের গুণেই হোক বা দোষে বিয়ের পর এই 1.5 মাসেও ওদের মধ্যে ঘনিষ্ঠতা হয়নি তেমন। ডুয়ার্সে হানিমুনে যাওয়ার প্ল্যানটাও সোমের দিদির, যদিও সোমের মনে মনে ইচ্ছে ছিল একান্তে ঈশানীর সাথে একটু সময় কাটানোর। দুজনের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করতে একটু অবসর সত্যিই দরকার। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ। নর্থ বেঙ্গলে ঠান্ডাটা এবার বেশ জাঁকিয়েই পড়েছে। আগের মাস থেকে শিয়ালদা টু আলিপুরদুয়ারগামী একটি নতুন ট্রেন চালু হয়েছে, জলঢাকা এক্সপ্রেস। বিকেল 4টে শিয়ালদা ছেড়ে পরদিন সকাল 5:30 নাগাদ নিউমালে পৌঁছে দেয়। সোম বরাবরই একটু নিরিবিলি পছন্দ করে। ডামডিম আর ওদলা বাড়ির মাঝে তুরি বাড়িতে একটা হোটেল বুক করেছে সে। পাহাড় আর জঙ্গলের কোলে ছোট্ট একটা আদিবাসী গ্রাম তুরি বাড়ি। গ্রামটা এখনো খুব একটা বেশি পরিচিতি পায়নি পর্যটক মহলে। চাপড়ামারি ফরেস্টের একদম বর্ডারে সেই গ্রাম।
ছোট ছোট পাহাড়ি ঝর্ণা আর চেল নদী বয়ে চলেছে গ্রামটার পাশ দিয়ে, একদম রূপকথার মতো। দূরে দেখা যায় হিমালয়ের বুকে মেঘের কাটাকুটির খেলা। এসব তথ্য অবশ্য সবই সোমের কলিগ পিয়ালিদির দেওয়া। গত ক্রিসমাসের ছুটিতে সে ফ্যামিলি ট্যুরে এসেছিল এখানে। সোম হানিমুন যাবে শুনেই সন্ধান দিলেন গ্রামটার। ট্রেনে নাকি এসিতে দমবন্ধ লাগে ঈশানীর, তাই অগত্যা স্লিপারের টিকিট। সোম লক্ষ্য করেছে মাঝে মাঝেই ছুটন্ত ট্রেনের খোলা জানলা দিয়ে হাত বাড়িয়ে খুশিতে উজ্জ্বল হয়ে উঠছিল ঈশানী। কয়েকবার তো দরজা দিয়ে মুখ বার করে ঝুঁকে দাঁড়িয়ে থাকার জন্য বকুনিও খেলো সোমের কাছে। সত্যি প্রকৃতি হয়তো এভাবেই বন্ধ মনের আগুল খুলে দিয়ে ছেলে মানুষ করে দেয় সবাইকে। ওদলাবাড়ি থেকে তুরিমারি গ্রামটা কাছে হলেও ট্রেন এখানে দাঁড়ায় না। আলতো করে ঈশানীকে ঠেলা দেয় সোম। সারা রাত জানলা খুলে শুয়েছিল মেয়েটা, জর্জারি না বাঁধালেই হয়। এই ঈশানী, উঠে পড়ো, আর কিছুক্ষণ পরেই নামবো। আর মোড়া ভেঙে উঠে বসে ঈশানী, যেন কোন শতাব্দী প্রাচীন অনন্ত ঘুম থেকে জেগে উঠল সে। এক রাতেই কি চেহারা হয়েছে তাকে মেয়ের! চুল জট পাকিয়ে এলোমেলো, চোখ দুটো ঠান্ডা লেগে জবা ফুলের মতো লাল, ঠোঁট দুটো শুকিয়ে ফুটি ফাটা। সোম ধমক লাগায় এবার। ঈশানী, ছেলে মানুষের তো একটা সীমা আছে নাকি? সারা রাত ঠান্ডা হাওয়া খেয়ে কি হাল করেছো নিজের। শরীর খারাপ হলে এখানে কিন্তু কোনো ভালো ডাক্তার পাবো না। অদ্ভুত ফ্যাসফ্যাসে ধরা গলায় কয়েকবার কেশে ঈশানী বলে ওঠে, আমার কিচ্ছু হবে না সোম। তুমি এমন একটা জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ যেখানে মরা মানুষও জ্যান্ত হয়ে ওঠে। কি সুন্দর সেই জায়গা। বলেই সোমকে জাপটে ধরে একটা চুমু খায় সে। সোম একটু পুলকিত হয়েও সামনে নেয়। বউকে আদর করার অনেক সময় আছে। গায়ে জ্যাকেট চাপাতে চাপাতে সে বলে, কিন্তু ম্যাডাম, আপনি এত ইনফরমেশন জোগাড় করলেন কোত্থেকে? ইন্টারনেট? একটু হেসে মাথা হেলায় ঈশানী। তুরিমারিতে পৌঁছতে 7টা বেজে গেল। সত্যি পিয়ালিদির রুচির তারিফ না করে পারা যায় না। নাগরিক সভ্যতা যেন গ্রামটার সীমানায় এসে কোনো এক মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে। গাড়ি যাতায়াতের পাকা রাস্তা তুরিমারির 2 কিলোমিটার দূরেই শেষ। বাকিটা পায়ে হাঁটা পাহাড়ি আঁকা বাঁকা পথ, একটু চড়াই আছে। সঙ্গে বেশি লাগেজ না থাকলে অবশ্য অসুবিধা হওয়ার কথা নয়। হোটেলের ব্যবস্থাও ভালো, ওরা লোক পাঠিয়ে দিয়েছে মালপত্র বওয়ার জন্য। পাহাড়ি রাস্তার দুপাশে শাল পিয়ালের জঙ্গল, অনেক দূরে দিগন্ত রেখার কাছে সুবিস্তৃত চা বাগান সবুজ গালিচা পেতে রয়েছে পাহাড়ের বুকে। ঈশানীর বয়স যেন এক লাফে 10 বছর কমে গেছে। নবযৌবনা ষোড়শী বালিকার মতো চপল হয়ে উঠেছে তার গতি প্রকৃতি। যেন কতদিনের চেনা এই পথ। লাফিয়ে লাফিয়ে উঠছে সে পাথুরে পথ বেয়ে। হোটেল পৌঁছেই সোম বুঝল, সত্যি পিয়ালিদির তুলনা হয় না। এই প্রাচীন অরণ্যের মাঝেও দিব্যি 3 স্টার হোটেলের মতো সব সুযোগ সুবিধা। একতলা টিনের চালের ছোট ছোট কটেজ, প্রতিটির সাথে নিজস্ব ব্যালকনি, নিজস্ব ছোট লন, মাঝের একটা বড় মাঠ ঘিরে বৃত্তাকারে মোট 8টি কটেজ। মাঠের মাঝখানে দোতলা ছোট্ট একটা বিল্ডিং, তাতে রিসেপশন কাম ডাইনিং হল। প্রতিটা কটেজ থেকে সরু ইটের রাস্তা এসে মিশেছে মাঝের সেই বিল্ডিংয়ে। গোটা হোটেল চত্বরটি বড় বড় গাছ দিয়ে ঘেরা। দেখে মনে হয় কোনো অভয়ারণ্যের মাঝে আদিম প্রকৃতির কোলে গুহা মানবের বাসস্থান তৈরি করেছে কারা। রিসেপশনের ম্যানেজারটি মধ্যবয়সী বাঙালি, নাম সুকান্ত দত্ত। অমায়িক তার ব্যবহার। তিনিই জানালেন এই হোটেল মাত্র বছর 2 হলো তৈরি হয়েছে। ব্রেকফাস্ট সেরে সোমের একটু তন্দ্রা মতন আসছিল। কাল সারা রাত ঘুম হয়নি ভালো। নববিবাহিতা স্ত্রীকে নিয়ে প্রথম বাইরে আসা,
আর তার উপরে ট্রেনের দুলুনি। কিন্তু ঈশানীর কোনো ক্লান্তি নেই। স্নান করে এসে সে একদম ফিটফাট করে সাজাচ্ছে নিজেকে। পরনে নেটের স্বচ্ছ শাড়ি, চোখে মায়াময় কাজল, ঠোঁট রাঙিয়েছে গোলাপি রঙে, চুল চূড়ো করে বাঁধা। এরই মধ্যে কোথা থেকে জোগাড় করে ফেলেছে লাল শিমুল ফুল, খোঁপায় গুঁজেছে সেটা, যেন কোনো আদিম রমণী অভিসারে যাবে বলে তৈরি। হোটেল থেকে বেরিয়ে ওরা গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বেশ কিছুটা যেতেই কলকল জলধ্বনির আওয়াজ ভেসে আসে কানে। ঈশানী এক ছুটে দৌড়ে যায় সেই আওয়াজ শুনে। ছোট্ট একটা ঝর্ণা, বড়জোর ফুট 20 চওড়া হবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় রং বেরঙের নুড়ি পাথর দেখা যাচ্ছে। ঈশানী গোড়ালি ভেজা জলে দাঁড়িয়ে আদুরে স্বরে বলে, চলো না সোম, ওই পারে যাই। কি ঠান্ডা জল দেখো, এসো না আমার সাথে। ওপারে শুরু হচ্ছে দুর্বেদ্য বনভূমি। সোম বলে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আসছি আমি। তবে বনের দিকে যাওয়া চলবে না, কিন্তু লোকজন নেই আশেপাশে। আর এই ডুয়ার্সের জঙ্গল, এটা কিন্তু বুনো জন্তু জানোয়ারের স্বর্গভূমি। ঈশানী হেসে বলে। আচ্ছা বাবা, ঠিক আছে, জলে তো নামো আগে। সোম ঈশানীর হাত ধরে এক পা করে এগোয়। এ মেয়েকে সে চেনে না। ওই কামাতুর চোখের চাউনির আকুলতা কারণে অকারণে সোমের বুকে বুক মিশিয়ে আরও ঘন হয়ে আসা। হাসতে হাসতে আচমকা বুকের আঁচল খসিয়ে নেশাতুর বিভাজিকা উন্মোচন। সোমের কেমন যেন ঘোর লেগে যায়। এই কোন নারীকে দেখছে সে? এই মোহময়ী এতদিন কেন তাকে ধরা দেয়নি? সোম আর নিজেকে সংযত রাখতে পারে না। মাথার ওপর নীল আকাশ, পায়ের তলায় বরফ ঠান্ডা জল, চারপাশের সবুজ বনান্তি আর দূরের মেঘে ঢাকা পাহাড়কে সাক্ষী রেখে প্রবল আশ্লেষে ঠোঁট ডুবিয়ে দেয় প্রিয়তমার ঠোঁটে। এক হাত দিয়ে বেষ্টন করে তার শাড়ির ভাঁজ থেকে উঁকি দেওয়া এক ফালি চাঁদের মতো উন্মুক্ত কোমর। তারপর গেয়ে ওঠে জর্জ বেনসনের তার খুব প্রিয় একটা জ্যাজ। If I had to live my life without you near me, the days would all be empty, the nights would seem so long. With you I see forever oh so clearly. I might have been in love before, but it never felt this strong. Our dreams are young and we both know they will take us where we want to go. Hold me now, touch me now, I don't want to live without you. Nothing's gonna change my love for you. You oughta know by now how much I love you. One thing you can be sure of, I'll never ask for more than your love. বিকেলে আর ওদের বেরোনো হয় না। দুপুরের পর থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে হোটেলের বারান্দা থেকে আশপাশের সব কিছু ঝাপসা। সন্ধে হয়ে আসে, অথচ বৃষ্টির বিরাম নেই। অগত্যা আর কি, বন্ধ ঘরে লেপের ওম জড়িয়ে বসে থেকে দুজন দুজনের সান্নিধ্য উপভোগ করা। সোমের বুকে মাথা রেখে এই যে ঈশানী বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো অবিরাম বকবক করে যাচ্ছে, শোনাচ্ছে তার ছোটবেলার গল্প, স্কুল কলেজের গল্প, বন্ধু বান্ধবদের কীর্তি, সোমের সাথে দেখাশোনার সময়ের তার মনের কথা। এই বা কম কি? সোম ঈশানীর চুলে বিলি কেটে বলে, তুমি যে এত প্রাণবন্ত মেয়ে সেটা তো এতদিন বুঝতেই পারিনি ঈশানী। আচ্ছা, বাড়িতে তো এরকমই খোলামেলা থাকতে পারো, এত চুপচাপ থাকো কেন? মা ছাড়া তো আর কেউ নেই আমাদের ফ্ল্যাটে। ঈশানী একটু চুপ করে থাকে, তারপর খোলা জানলা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে বলে, সুযোগ পাইনি সোম এতদিন। কত কথা জমা হয়ে আছে জানো? সেই কবে থেকে বলতে চেয়েছি, ভাষা খুঁজে পাইনি।
তবে এবার আর কেউ থাকবে না বাধা দেওয়ার, শুধু তুমি আর আমি। সোম একটু অবাক হয়। কে বাধা দিয়েছিল এতদিন বুঝতে পারে না। যাই হোক, ঈশানী যে এখানে এসে এত আনন্দে আছে এতেই হবে। রাত হয়েছে, শুয়ে পড়তে হবে এবার। কাল কয়েকটা কাছাকাছি জায়গা ঘোরার আছে। গাড়ি এসে যাবে সকাল 8টায়। ঠান্ডাও বেশ বেড়েছে। সোম ঘরের হলুদ আলোটা নিভিয়ে দিয়ে পিছু ফিরতে যাবে, হঠাৎ ঈশানীর আর্তনাদ কাঁপিয়ে দেয় ওকে। পরক্ষণেই অন্ধকারে শোনা যায় তার রাগত হিস হিসে গলা। আলোটা নিভিয়ে দিলে কেন সোম? জেলে দাও এক্ষুনি, অন্ধকারে আমি থাকতে পারি না একদম। তৎক্ষণাৎ আলো জ্বালায় সোম। অবাক হয়ে বলে, নাইট ল্যাম্প তো আছে ঈশানী, আর তাছাড়া বাড়িতে তো আমরা আলো নিভিয়েই শুতাম। কি হয়েছে তোমার একটু বলবে? অচেনা জায়গায় ভয় পাচ্ছ? আরে আমি আছি তো তোমার সাথে, নাকি? ঈশানী মুখ নিচু করে স্বাভাবিক আদুরে গলায় বলল, বাড়িতে যে ঈশানী ছিল তার কথা ভুলে যান মশাই, আমি অন্য ঈশানী। এখানে এসে আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। আমি অন্ধকার ভালোবাসি না, ব্যাস। তোমার যদি আলোয় ঘুমোতে অসুবিধা হয়, আমায় অন্তত একটা মোমবাতি এনে দাও আমার দিকে টেবিলে, আমি ওটা জ্বালিয়ে ঘুমাবো। সোম আর কথা বাড়ায় না। হয়তো সত্যি অন্ধকারে মেয়েটা ভয় পায়, এতদিন লজ্জায় বলতে পারেনি। এই 1.5 মাসে কটা কথাই বা হয়েছে ওদের। আলো জ্বালিয়েই শুয়ে পড়ে সোম। পরদিন ওরা লাভা রিসর্ট ঘুরে সন্ধ্যের দিকে ফিরে আসে হোটেলে। আর মোটে 3 দিন রয়েছে হাতে। কাল গরুমারা আর চাপড়ামারি ঘুরতে যাবে, পরশু ঝালং বিন্দু, আর শেষ দিনটা শুধু কাছে পিঠে ঘোরা। কিন্তু বাদ সেধেছে বৃষ্টি। ঝালংয়ের পথে নাকি ধস নেমেছে, রাস্তা বন্ধ। অগত্যা অর্ধেক রাস্তায় গিয়ে ফিরে আসতে হলো। কিন্তু ঈশানী হোটেলে ফিরতে নারাজ। সে কিছুতেই ঘরে থাকবে না। এই কয়েকদিনে একটা জিনিস খেয়াল করেছে সোম, দিনের বেলা ঈশানী একদম স্বাভাবিক, হাসছে, খেলছে, দৌড়চ্ছে, খুনসুটি করছে। কিন্তু সন্ধে হলেই আর বাইরে থাকতে চায় না সে। লাভা থেকে ফেরার দিন একটু দেরি হয়ে গিয়েছিল ফিরতে। সন্ধে 6টা কি 6:30। চারপাশ অন্ধকার হয়ে এসেছে বেশ। গাড়ির তীব্র হেডলাইট ছাড়া রাস্তায় আর কোনো আলো নেই। সময় যত এগোয় ঈশানীর ছটফটানি তত বাড়তে থাকে। গাড়ির মধ্যে থেকে ড্রাইভারকে সে তাড়া দিয়েই যাচ্ছে। কি হলো কি ভাই? একটু জোরে চালাও না, এক্ষুনি তো অন্ধকার নামবে। সোম যত তাকে বোঝায় পাহাড়ি রাস্তায় ধীরে সুস্থে চালানোই নিরাপদ, তা কে শুনে কার কথা। শেষের দিকে প্রবল অস্থির হয়ে ওঠে সে। খামচে ধরে সোমের কলার, হাঁপাতে হাঁপাতে বলে, আলো আলো চাই আমার, এক্ষুনি এক্ষুনি, অন্ধকারে আমি থাকতে পারবো না। প্রবল শ্বাসকষ্ট শুরু হয় ঈশানীর। চোখ মুখ লাল হয়ে দরদর করে ঘামছে সে। সোম মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে ড্রাইভারকে গাড়ির ভিতরের আলো জ্বালিয়ে দিতে বলে। একটু শান্ত হয় ঈশানী, কিন্তু কেমন যেন নেতিয়ে পড়েছে সে। গাড়ি হোটেলে পৌঁছতে সোম দেখে হোটেল জুড়ে লোডশেডিং। ঈশানী আঁতকে ওঠে। গাড়ি থেকে কিছুতেই নামবে না। অবশেষে জোর করে তাকে নামিয়ে হেডলাইটের সামনে দাঁড় করায়। ড্রাইভারকে গাড়ি ভাড়া মিটিয়ে সামনে এগোতেই দেখে ঈশানী নেই। এক পলকে কোথায় চলে গেল মেয়েটা? হয়তো হোটেলে ঢুকে গেছে। ইতিউতি একটু খোঁজে অবশেষে হোটেলের লবির দিকে পা বাড়ায় সোম। রিসেপশনে একটা মৃদু হ্যারিকেন জ্বলছে। সুকান্ত দত্ত কাউন্টারেই ছিলেন। এগিয়ে গিয়ে সোম বলে, গুড ইভিনিং মিস্টার দত্ত, কতক্ষণ হলো কারেন্ট গেছে? সুকান্তবাবু বললেন, এই ঘন্টাখানেক হলো স্যার।
আসলে এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে, মনে হয় কাছাকাছি কোনো গাছ পড়ে গেছে। আমাদের পাওয়ার ব্যাকআপ যদিও আছে, কিন্তু সেটা কোনো কারণে বিকল হয়ে গেছে। উই আর এক্সট্রিমলি সরি স্যার। তবে চিন্তা করবেন না স্যার, টেকনিশিয়ান এসে মেরামতি করছে, কিছুক্ষণের মধ্যেই আলো এসে যাবে। সোম হেসে বলে। আরে ঠিক আছে মিস্টার দত্ত, এরকম প্রত্যন্ত জায়গায় এসব হতেই পারে। আসলে আমার স্ত্রী অন্ধকারে একদম থাকতে পারে না, ভীষণ ভয় পায়। সুকান্তবাবু কয়েকটা মোমবাতি আর দেশলাই বাক্স এগিয়ে দিতে দিতে বলেন, স্যার স্যার, আর একটু অপেক্ষা করুন স্যার, জেনারেটর এক্ষুনি চালু হয়ে যাবে। আর এই নিন আপনার রুমের চাবিটা। সোম অবাক হয়ে বলে, আমার মিসেস চাবি নিয়ে যায়নি? ম্যাডাম? কই না তো, আমি তো দেখিনি ওনাকে। মনে হয় কটেজের বাইরেই অপেক্ষা করছেন উনি। সোম আর দাঁড়ায় না, মোমবাতি জ্বালিয়ে তড়িঘড়ি পা চালায় রুমের দিকে। ইস, মেয়েটা অন্ধকারে কি করছে কে জানে। লনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বারান্দার দিকে তাকায় সোম। ঈশানী নিশ্চয়ই বারান্দায় অপেক্ষা করছে। বড় অন্ধকার চারপাশ। মোমবাতির আলো হাত দুয়েক দূরে গিয়েই আবছা হয়ে এসেছে, কিন্তু না, বারান্দায় অন্ধকার ঘরের সামনে কেউ কোথাও নেই। কোথায় গেল ঈশানী? মোমবাতিটা ধরে আরও এগোয় সোম। মোমবাতিটা বারান্দার টি টেবিলে রেখে চাবি বের করে ঘরের দরজাটা খুলতে যাবে, হঠাৎ ঘাড়ের পিছনে একটা হিমেল ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শে চমকে ওঠে সে। শিরদাঁড়া দিয়ে বরফ কুচি ঢেলে দেয় কেউ যেন। বুকটা ধক করে ওঠে আচমকা। দ্রুত পিছন ফিরে সোম, তারপর একটা লম্বা শ্বাস নিয়ে নিশ্চিন্ত হয়ে বলে, ওহ ঈশানী, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর এরকম করে ভয় দেখাচ্ছ কেন? উফ, আরে আমার তো আর একটু হলেই হার্ট ফেল করে যেত। ঈশানী কোনো উত্তর দেয় না। মোমবাতির কাঁপা কাঁপা শিখার সাথে ঈশানীও যেন কাঁপছে তালে তাল মিলিয়ে। টলমল করছে তার শরীর, একটু বাতাসের ঝটকায় যেন পড়ে যাবে সে। চোখ মুখ রক্তশূন্য, ফ্যাকাশে। সোম এক হাতে ধরে ফেলে তাকে। কি ঠান্ডা হয়ে গেছে শরীর। কোমল পেলবতা মুছে গিয়ে কাষ্ঠ কঠিন হয়ে গেছে পিঠ। ঘরে এনে শুইয়ে দেয় ঈশানীকে। মোমবাতি দুটো রেখে দেয় একদম তার কাছে। কলকাতায় ফিরে ভালো কোনো নিউরোসার্জনকে দেখাতে হবে। কোনো স্নায়বিক দুর্বলতাজনিত অসুখ আছে নাকি ঈশানীর? অন্ধকারকে এত ভয় পাওয়া তো স্বাভাবিক নয়। সেদিন অল্পক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসায় ব্যাপারটা আর বাড়াবাড়ি হয় না। ঈশানীও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে। পরদিন সকালে তো আগের রাতের ঈশানীকে আর চেনাই যায় না। যেন কোনো এক মন্ত্র বলে জীবন্ত হয়ে উঠেছে এক কাঠের পুতুল। ঝালংয়ের আধা রাস্তা থেকে ফিরে হোটেলে মুখ গোমড়া করে বসে আছে ঈশানী। বাইরে বৃষ্টি পড়ছে টুকটাক। সোমের আজ শরীরটা ভালো নেই, কি যেন একটা অবসাদ গ্রাস করেছে ওকে। ঈশানীর প্রবল পীড়াপিড়িতেও বাইরে যেতে ইচ্ছে করছে না তার। ঈশানী কপালে হাত দিয়ে বলে, কই, জ্বর টর তো নেই? উঠছো না কেন সোম? সবে তো বেলা 11টা। আমি ঘরে থাকবো না সারাদিন, চলো না প্লিজ, কাছাকাছি কোথাও ঘুরে আসি একটু। সোম এবার বিরক্ত হয়, কেন জানে না অকারণেই ঝাঁঝিয়ে ওঠে। উফ ঈশানী, দেখছো তো শরীরটা ভালো নেই, এত জোর করছো কেন? আমি এখন একটু বিশ্রাম নেব। তোমার ইচ্ছে হলে আশেপাশে ঘুরে এসো না। আর শোনো, বেশি দূর যেও না কিন্তু। আর হ্যাঁ, মোবাইলটা সাথে রেখো। আর জঙ্গলের দিকে একদম যাবে না। একটায় লাঞ্চ করবো, তার আগে ফিরলেই হবে। খুশিতে চকচক করে ওঠে ঈশানীর চোখ। হাতে ছাতা আর ব্যাগ নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে যায় সে, যেন এই মুহূর্তটার জন্যেই সে অপেক্ষা করছিল। যাওয়ার সময় দরজার ফাঁক দিয়ে আবার একটু উঁকি মেরে গেয়ে ওঠে, Nothing's gonna change my love for you. You oughta know by now how much I love you. পাগলি একটা। মনে মনে হেসে ওঠে সোম।
আজ সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। দুপুরে ঈশানী অনেকটা দেরি করেই ফিরেছিল। 2:30 বেজে গেছে লাঞ্চ করতে। দুপুরে খেয়ে সেই যে ঈশানী ঘুমিয়েছে, বিকেল গড়াতেও আর ওঠেনি। সোমের এখন একটু ঝরঝরে লাগছে। ঘুমন্ত ঈশানীর কপালে একটা চুমু খেয়ে সোম বাইরে বেরিয়ে এলো। একটু হেঁটে আসতে পারলে ভালো হতো। দরজাটা আলতো করে ভেজিয়ে সে চা খেতে ডাইনিংয়ের দিকে গেল। হোটেলটা নতুন হয়েছে বলে বেশি ট্যুরিস্টের ভিড় নেই। শুধুমাত্র 2-3টে কটেজে লোক আছে মনে হয়। 1 কাপ চা আর 1 প্লেট ফিশ কবিরাজি অর্ডার করে ডাইনিংয়ের টেবিলে বসল সোম। একটা স্থানীয় আদিবাসী ছোকরা ছেলে চা দিতে এসে সোমের দিকে তাকিয়ে একটু যেন ইতস্তত করতে লাগলো। সোম চায়ে চুমুক দিতে দিতে বলল, কি কিছু বলবে? बाबू साहब, बुरा मत मानिए, मेम साहब को अकेला मत छोड़िए इधर उधर। काहे कि यहाँ का जंगल में बहुत काला जादू अड्डा আছে। हाँ, कोई बाहर का लोग अनजाने में ওখানে চলে গেলে বিপদ হয়ে যাবে। সোম বলল, কেন, মেম সাহেব কি জঙ্গলে ঢুকেছিল নাকি? তুমি কোথায় দেখলে? ছেলেটা উত্তর দিল, आज বন ফায়ার है ना, तो उसके लिए আমি दोपहरे जंगले গেছিলাম বন মোরগ पकड़ने के लिए। मैनेजर साहब अच्छा बख्शीश दान मुर्गा एने दिले, तो আমি जंगले গিয়ে मुर्गा ढूंढছি। अचानक आपका मेम साहब को देखा। जंगलेर भीतर ढुकते আমি মানা করতে পিছু নিলাম। कहीं दूर बाद उन्होंने उमरा फॉरेस्ट में घुस गई। हम देखा, हम और आगे नहीं जाए, वो जंगल सापित আছে। हाँ, मैडम उधर जाके बिल्कुल बेनिस हो गए। थोड़ी देर बाद फिर उनको देखा, जैसी यही धूप तो यही साए, उधर एक अंधेरा गुफा। সুকান্তবাবু কখন যে ওদের পিছনে এসে দাঁড়িয়েছেন কে জানে। আহ, বুধিয়া, কি আবল তাবল গল্প শোনাচ্ছ স্যারকে। যাও আন্দার যাও, যাকে আপনার কাম করো, যত সব রাবিশ। ধমকে উঠলেন ছেলেটাকে। বুধিয়া তড়িঘড়ি চলে গেল রান্নাঘরের দিকে। সোম বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার দত্ত, ঈশানী একা একা এভাবে জঙ্গলে ঢুকবে কেন? সুকান্তবাবু হেসে বললেন, আর ছাড়ুন তো স্যার ওদের কথা। এরা সব কটা এক একটা কুসংস্কারের ডিপো। সারা দিন ভূত প্রেত অপদেবতা জাদুটোনা এইসব নিয়ে পড়ে থাকে। আরে মশাই, কারোর অসুখ বিসুখ করলে এরা এখনো ডাক্তারের বদলে ওঝা ডেকে আনে। হয়তো দেখুন ভাং খেয়ে নিঘাত কোথাও পড়েছিল ব্যাটা। নেশার ঘরে কি দেখতে কি দেখেছে। ওসব ওসব বাদ দিন স্যার। আজ কিন্তু ম্যাডামকে নিয়ে 7টার মধ্যে চলে আসবেন, কেমন? সবাই মিলে একটু আনন্দ করা যাবে। চা খেয়ে সোম গ্রামের পথ ধরে। মনটা অজান্তেই খচখচ করছে। ওই বুধিয়া বলে ছেলেটা বানিয়ে বানিয়ে এত মিথ্যে কথা বলবে। কি লাভ ওর? যে ঈশানী অন্ধকারে থাকতে এত ভয় পায়, সে একা একা অন্ধকার জঙ্গলে যাবে কেন? ছেলেটা কি একটা গুহার কথা বলছিল, সেটা কোথায়? ঈশানী তার হদিশ পেল কিভাবে? ঈশানীর হঠাৎ এত পরিবর্তন শুধু কি প্রকৃতির গুণে, নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? ধুর, জঙ্গলে এসে মাথাতেও যত রাজ্যে রাজগুবি আগাছা ভর্তি হচ্ছে। বিজ্ঞানের অধ্যাপক ডক্টর সোমের অবাস্তব অলৌকিকে বিশ্বাস নেই। ভূত প্রেত সবই মানুষের কল্পনা মাত্র। ভালো সাইকোলজিস্ট বা নিউরোলজিস্ট দেখালেই ঈশানীর যেটুকু অস্বাভাবিকতা ধরা পড়ছে সেটা সেরে যাবে। গত কদিন টানা বৃষ্টি হওয়ায় তুরিমারি গ্রামের পাশ দিয়ে যে চেল নদী বয়ে যাচ্ছে সেটা একেবারে জলের টইটম্বুর। খরস্রোতা পাহাড়ি নদীতে যৌবনের জোয়ার এসেছে যেন। সোম নদীর পাশে একটা পাথরের ঢিবিতে বসে সূর্যাস্তের অপরূপ মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে বিভোর হয়ে যায়। পাহাড়ের ছায়াগুলো গাঢ় থেকে গাঢ়তর হতে হতে
মিলিয়ে যাচ্ছে আজকের দিনের মতো। बाबूजी टूरिस्ट है क्या? একটু চমকে পিছনে ফিরে তাকায় সোম। একটা ৮০ পর আদিবাসী বুড়ি লাঠি হাতে পিছনে এসে দাঁড়িয়েছেন। আধো আলো ছায়ায় তার মুখ খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পায়ে মোটা মোটা রূপোর মল, গায়ে নোংরা একটা চাদর জড়ানো। সোম একটু বিরক্ত হয়ে বলে, হ্যাঁ। তারপর উঠে পড়ে পাথরটা থেকে। মনটা সকাল থেকেই ভালো নেই তেমন। অবসাদ আর ক্লান্তিটা যেন ফিরে আসছে আবার। मेम साहब नहीं आए? আবার প্রশ্ন করে বুড়ি। এসব হচ্ছেটা কি? ঈশানী কি একবেলা গ্রামে এসে সবার সাথে ভাব করে নিয়েছে নাকি? কোনো উত্তর না দিয়ে ফেরার উপক্রম করে সোম। अरे अरे रुकिए बाबूजी, रुकिए, आपसे कुछ जरूरी बात करनी है। এ তো মহা ঝামেলায় পড়া গেল। বুড়ি বলে যায়, आपका जान खतरे में है बाबूजी। आज नहीं तो कल वो आपके भी परछाई को बुला लेगा। এবার ভীষণ রেগে যায় সোম। এ বুড়ি নিশ্চয়ই কিছু গছাতে এসেছে। এবার ভূতের গল্প শোনাবে আর তাবিজ মাদুলি গছিয়ে পয়সা কামানোর তাল করবে। সোম বুড়ির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, आपका बुजुर्ग की अपना पास ही रखिए, मुझे कोई ताबीज धागा जड़ी बूटी नहीं चाहिए। अरे पैसा चाहिए तो सीधे सीधे बोलो ना। বলেই মানি ব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে এগিয়ে দেয় বুড়ির দিকে। এই বুড়ি নিশ্চয়ই ওকে আর ঈশানীকে একসাথে কোনো দিন দেখেছে। এখন ছকে ফেলে টাকা কামানোর ফোন দিয়ে আসছে। বুড়ি মুখে একটা চুকচুক শব্দ করে, তারপর বলে, रुपया नहीं मांगते बाबू, हम बुधिया का दादी जी আছে। বুধিয়ার কাছে সব শুনেছি। এই জঙ্গলে बहुत पुराना एक गुफा আছে। उसके अंदर डोनी पोलोर मंदिर, 1000 साल पुराना मंदिर। कोई उधर से जिंदा लौट के नहीं आता, सिर्फ परछाई जिंदा रहते हैं उधर। बहुत बरस होने के बाद इस साल फिर से ढोनी पोलो जाग गए। उस दिन जनता खाচ্ছিল না, कोई बुर्बक जानबूझ के नहीं तो अनजाने में জাগিয়েছে ওকে। ব্যাস অনেক হয়েছে, থামো এবার। তোমাদের দাদি নাতির চালাকি আমি বুঝতে পারছি না ভেবেছো? ট্যুরিস্টকে ভয় দেখিয়ে হাঁচিপাচি গল্প ফেঁদে ভাগানোর তাল নাকি? আচ্ছা, এই হোটেলকে কি তোমরা তুলে দিতে চাও? তাহলে পঞ্চায়েতে যাও না বাবা, আমায় ছাড়ো। দুহাত কপালে তুলে মাথা নিচু করে জোড় হাত করে সোম। সেই সুযোগে কি একটা ঝাঁঝালো তেল জাতীয় জিনিস সোমের মাথায় চুলে ঢেলে দেয় বুড়ি। সোম মাথা তুলে বাধা দেওয়ার আগেই বুড়ি বলে ওঠে, आपका जान खतरे में है बाबूजी। 3 दिन ये तेल तुम्हारी रक्षा करबे। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বুড়ি। सब तुम्हारा नसीब। বলে খুব দ্রুত পায়ে গ্রামের দিকে ফিরে যায় বৃদ্ধা। তেলটার ঝাঁঝালো গন্ধে গা গুলিয়ে আসে সোমের। গন্ধটা তার খুব চেনা লাগে। হ্যাঁ, মনে পড়েছে,
বুধিয়া যখন চা নিয়ে এসে কথা বলছিল, এরকমই একটা দুর্গন্ধ পেয়েছিল সে। রিডিকিউলাস। মনে মনে গড় যায় সোম। হোটেলে ফিরে সোম দেখে ঈশানী ঘরে টিভি চালিয়ে মন দিয়ে একটা সিনেমা দেখছে। 7টা বাজতে যায়, ফ্রেশ হয়ে বেরোতে হবে। এই শীতের রাতে ক্যাম্প ফায়ারের মজাই আলাদা। বাথরুমে যেতে যেতে সোম বলে, ঈশানী বি রেডি, আমরা বেরোবো এবার। ক্যাম্প ফায়ার আছে না আজ? এই রাতে? এখন? কোথায়? অবাক হয়ে প্রশ্ন করে ঈশানী। এ মা, কি একটা বিটঘুটে গন্ধ আসছে তোমার থেকে। ইস! আর বলো না, রাস্তায় একটা আদিবাসী বুড়ি কি একটা গন্ধ তেল ঢেলে দিল মাথার উপর। কাল স্নানের সময় দেখি শ্যাম্পু করতে হবে। ঈশানী সোমের একটু কাছে সরে এসে সোমের গলা জড়িয়ে আদুরে বিড়ালের মতো বলে, সোম, আজ তুমি একাই যাও প্লিজ। বাইরে বড্ড অন্ধকার, আমার ভয় করে খুব, জানোই তো। আরে ক্যাম্প ফায়ার মানে কি? আগুন জ্বলবে, আলোও থাকবে অল্প স্বল্প, আর কত লোকজনও তো থাকবে। আদিবাসী নাচ হবে, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। আমি তো যাবই। ভয় কিসের? চলো না ঈশানী। কাতর কণ্ঠে রিকোয়েস্ট করে সোম। ঈশানী মুখ নিচু করে সরে যায়। ভাবভঙ্গিতে বাইরে যাবার অনিচ্ছা স্পষ্ট। সোম আর জোর করে না, থাকো ঘরে, রাতের ডিনার নয় একসাথে ঘরেই করে নেবে। আচ্ছা বাবা, বেশ, যেতে হবে না তোমাকে। আমি একটু চা বা স্ন্যাক্স পাঠিয়ে দিচ্ছি তোমার জন্য, ওকে? হ্যাপি? ঈশানী মৃদু মাথা নাড়িয়ে সোফায় টিভির সামনে বসে পড়ে হাসি মুখে। সোম বেরিয়ে পড়ে। কাল বাদে পরশু ফেরা ট্রেন। কলকাতা পৌঁছে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। মেইন বিল্ডিংয়ের সামনের খোলা মাঠে ক্যাম্পফায়ারের আয়োজন হয়েছে। সোম রিসেপশনে খাবারের অর্ডার দিতে গিয়ে দেখে সুকান্তবাবুর কম্পিউটারে বসে আছেন এক মুন্ডিত মস্তক লামা, পরনে লাল হলুদ কাসায়া। বয়স আন্দাজ তার মতোই হবে। ঝকঝকে তারুণ্যে মোড়া বুদ্ধিদীপ্ত চোখের চাউনি। সুকান্ত দত্ত সোমকে দেখে হেসে বললেন, গুড ইভিনিং স্যার, আমাদের ক্যাম্প ফায়ার এক্ষুনি শুরু হয়ে যাবে। এবার তরুণ লামা মাথা ঘোরায় ওদের দিকে। ম্যানেজার বললেন, ইনি হচ্ছেন আমাদের এখানকার ইয়ম তিবেতিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রির অধ্যক্ষ দুপেন লামা। ভীষণ গুণী আর উচ্চশিক্ষিত ব্যক্তি লামাজি। আর ইনি হলেন সোমপ্রকাশ বসু, মাধ্যমিক 2007, বালিগঞ্জ গভর্নমেন্ট। সুকান্তবাবুকে থামিয়ে উচ্ছ্বসিতভাবে বলে ওঠেন লামা। তারপর এক লাফে সোমকে জড়িয়ে ধরেন তিনি। সোম ভ্যাবা চাকা খেয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ডাইনিংয়ের এক কোনায় কফি নিয়ে বসেছে সোম, সাথে তার বাল্যবন্ধু দীপেন ওরফে দুপেন লামা। প্রথমে তো বিশ্বাসই করতে পারেনি সোম। 15 বছর পর তার প্রিয় বন্ধুর সাথে এইভাবে দেখা হয়ে যাবে, ভাবা যায়? তুই এখানে এভাবে কেন? হাজার প্রশ্নের বুদবুদ কাটছে সোমের মনে। আরে দাঁড়া দাঁড়া, এখন একসাথে সব কিছু বলতে গেলে তো রাত ভোর হয়ে যাবে। সোম আর দীপেন একই পাড়ায় একই স্কুলে পড়তো। হরিহর আত্মা ছিল দুজনে। মাধ্যমিকের পর দীপেনের বাবা ট্রান্সফার নিয়ে চলে যান বেঙ্গালুরু। তারপরেও দুজনের মধ্যে যোগাযোগ ছিল বেশ কবছর। শেষ খবর পাওয়া অবধি দীপেন জার্মানি গিয়েছিল অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি করতে। তারপর আর কোনো যোগাযোগ নেই। যেন কর্পূরের মতো হাওয়া হয়ে গিয়েছিল ব্রিলিয়ান্ট ছেলেটা। দীপেনের কথায় চমক ভাঙে সোমের। জার্মানি গেছিলাম এটা জানিস তো? ওখান থেকে তোকে ফোনও করেছি কয়েকবার। তো সেখানে আমার গবেষণার বিষয় ছিল লুনার এক্লিপস, চাঁদ সূর্য পৃথিবীর সেই আদিমতম সম্পর্ক। চাঁদের ছায়া, পৃথিবীর ছায়া, জানিসই তো গ্রহণের বেসিক কারণগুলো। তো রিসার্চের কাজে একবার আমায় তিবেট যেতে হয়েছিল, কিছু পৌরাণিক তিবেতিয়ান জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত পুঁথির খোঁজে, যার যোগ আছে এখনকার কিছু আধুনিক থিওরির সাথে। সেখানে একদিন হঠাৎ কিছু প্রাচীন দুষ্প্রাপ্য পুঁথি আমার হাতে এসে পড়ে, সারনামিজম সংক্রান্ত পুঁথি।
সারনামি একটা আদিমতম তিব্বতী ধর্ম সম্প্রদায়। এদের উপাস্য দেবতা হচ্ছে সূর্য আর চাঁদ। এখনো উত্তর পূর্ব ভারতের কিছু আদিবাসী মানুষজন সারনামিজম মেনে চলে। বুদ্ধের জন্মের বহু বছর আগে এরা চন্দ্র ও সূর্যগ্রহণ সংক্রান্ত অনেক কিছু আবিষ্কার করেছিল। আবার এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগে যা বিশ্বাস করাও কঠিন। সেই থেকে এই বিষয়টায় এত ইন্টারেস্টেড হয়ে পড়ি যে সৌর ও চন্দ্রগ্রহণ সংক্রান্ত সারনামিজম মতবাদের উপর আমি একটা গবেষণা শুরু করি। লামা হওয়ার পিছনেও এটাই কারণ, গবেষণার নেশা। আসলে এই অতি প্রাচীন গ্রন্থগুলি অত্যন্ত প্রয়োজনীয় পাহারায় সংরক্ষণ করা হয়ে থাকে, যাতে বাইরের পৃথিবীর কোনো দুষ্ট লোকের হাতে এগুলো না পড়ে। এই পৃথিবীতে যে কোনো রকম আবিষ্কারের অপব্যবহার করার লোক তো আর কম নেই। একমাত্র লামারাই এই আদিম পুঁথি ও বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। আমি সেই পথেই নিলাম। বছরে 2-1 বার বাবা মা দাদার সাথে দেখা করে আসি, ব্যাস, একেবারে মুক্ত পুরুষ। বলেই হো হো করে হেসে ওঠে দীপেন। এতদিন তিব্বতেই ছিলাম, এই বছর 2.5 হলো এখানকার অধ্যক্ষ নিযুক্ত করে আমাকে পাঠানো হয়েছে। এখন এই মনস্ট্রিতে বৌদ্ধ ধর্ম উপাসনার পাশাপাশি বিভিন্ন পৌরাণিক বিষয়ে উচ্চ শিক্ষা ও গবেষণাও হয়। আয় না একদিন, এখান থেকে দেখা যায় আমাদের মনস্ট্রি, ওই ওই পাহাড়ের ওপরে। আরে পায়ে হাঁটা 1/2 ঘন্টার পথ। তারপর সোমের পিঠ চাপড়ে বলে, আচ্ছা হ্যাঁ, এবার তোর কথা বল, কি করছিস এখন? হ্যাঁ, বিয়েটা করেছিস? বলছি কলকাতাতেই আছিস তো নাকি? সোম সংক্ষেপে তার কথা বলে। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে দুজনে হারিয়ে যায় ছেলেবেলার অলিতে গলিতে। ইতিমধ্যে বুধিয়া এসে কাপ প্লেট গোছাচ্ছে। তাকে দেখে দীপেন বলে, কি রে বুধি, কি যেন বলবি বলছিলি তখন? এই কি ব্যাপার বলতো? বুধিয়া আর চোখে সামনের দিকে তাকিয়ে দীপেনকে কিছু একটা ইঙ্গিত করে। সোম আবার বিরক্ত হয়। বেশ রাগত স্বরে বুধিয়ার দিকে তাকিয়ে বলে, আবার সেই গাঁজাখুরি গল্প শোনাতে এসেছে। এই দাদি নাতির যুগলবন্দি আমার পাগল করে দেবে মনে হয়। বুধিয়া প্রতিবাদ করে ওঠে, नहीं नहीं बाबूजी, माँ कसम, हाँ हाँ हम सच बोलছি, बिल्कुल सच बोलছি। বলেই দীপেনকে ঈশানীর সেই এক গল্প শোনাতে থাকে। জঙ্গল, ধূপ ছায়া, গুহা ইত্যাদি ইত্যাদি। সোম ধমক দিতে গেলে দীপেন হাত তুলে থামিয়ে দেয় ওকে। বুধিয়া চলে গেলে পরে দীপেন ভীষণ গম্ভীর হয়ে যায়। তারপর সোমের হাতে হাত রেখে জিজ্ঞেস করে, বলছি সব কিছু ঠিকঠাক আছে তো সোম? তোর স্ত্রী জঙ্গলে অন্ধকারে ভয় পায়, আমায় একটু খুলে বলবি? সোম একটু হেসে বলে, আরে তেমন কিছু না। এখানে আসা থেকে ঈশানী একটু অদ্ভুত আচরণ করছে বটে, তবে আমার মনে হয় সেটা তেমন কোনো সিরিয়াস ব্যাপারই নয়। তবু তুই যখন জানতে চাইছিস। বলে প্রথম দিন থেকে কি কি হয়েছে সব ঘটনা দীপেনকে শোনায় সোম। দীপেন সব কিছু শুনে ভ্রু কুঁচকে কিছুক্ষণ নীরব থাকে। কপালে চিন্তার ভাঁজ। গভীরভাবে সে যেন কিছু একটা ভাবছে। আচ্ছা, কবে তোরা এসেছিস সেখানে? এই তো আজ নিয়ে 4 দিন হলো। গত শনিবার সকালে পৌঁছেছি। উত্তর দেয় সোম। কিন্তু কেন বলতো? আর তুই এই হোটেলে কি জন্য এসেছিলি সেটাই তো জানা হলো না এখনো। দীপেন বলে, হ্যাঁ হ্যাঁ, সেসব পরে বলবো ক্ষণ। আগে আগে তোর বউয়ের সাথে আলাপ করাবি তো নাকি? সোম জিভ কাটে। ভীষণ লজ্জায় পড়ে গেছে সে। পুরনো প্রিয় বন্ধুর সাথে ঈশানীর আলাপ করাবে না, এটা হয়? এই আরে না না, কি যে বলিস। এখানে এসে তোর কথা কত বলেছি জানিস ওকে। কেন এখানে এসে কেন? তোরা তো বললি যে বিয়ে হয়েছে 1.5 মাস হলো। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হানিমুনে এসে এই অভাগার কথা মনে পড়েছে বুঝি। সোম আরও অপ্রস্তুত হয়ে বলে, ব্যাপারটা অনেকটা সেই রকমই বুঝলি। বাড়িতে ঈশানীকে যা দেখেছি, চুপচাপ আস্তে আস্তে মাথা নিচু করে কথা বলে, কাছে গেলেই আড়ষ্ট হয়ে যায়। আমি 10টা কথা বললে একটার জবাব আসে। আর এখানে এসে আমি তো চিনতেই পারছি না ওকে।
এত প্রাণোচ্ছল মেয়ে আমি আগে দেখিনি, তাই আমাদের যত গল্প সব এখানেই শুরু হয়েছে। চল চল, আর দেরি না করে তোর সাথে আলাপটা করাই। বাইরে ধামসা মাদল সহযোগে আদিবাসী নৃত্য হচ্ছে। কটেজের বারান্দায় টিমটিমে একটা আলো জ্বলছে। কেউ একজন সেখানে দাঁড়িয়ে দূর থেকে সেই নাচ দেখছে। ঈশানী, চেঁচিয়ে ওঠে সোম। দেখো কাকে খুঁজে পেয়েছি। ঈশানী একবার ওদের দিকে মুখ ফেরায়, তারপর দ্রুত পায়ে ঘরে ঢুকে যায়। সোম আর দীপেন ঘরে এসে দেখে ঈশানী বিছানার চাদর গোছগাছ করছে। ওরা ঢুকতেই হাসি মুখে ওদের দিকে তাকিয়ে বলে, একটু অগোছালো হয়েছিল তো ঘরটা, তাই আর কি। সোম আলাপ করায় বন্ধুর সাথে। ঈশানী নমস্কার করে দীপেনকে বসতে বলে। সব কিছু একদম সহজ স্বাভাবিক। রাত 9টা বাজলে দীপেন উঠে পড়ে। সে এখানে ডিনার করবে না, মনাস্ট্রিতে পায়ে হেঁটে পাহাড় বেয়ে উঠতে হয়, ওতে অনেকটা সময় লাগবে। ওদের কাছে বিদায় নিয়ে দীপেন দরজার কাছে এসে কি মনে হতে বাঁ হাত দিয়ে আলোর সুইচটা টিপে দেয়। পলকে অন্ধকার হয়ে যায় ঘর, আর সাথে সাথেই প্রবল আর্তনাদ করে ওঠে ঈশানী। কয়েক মুহূর্ত সোম দৌড়ে এসে আলো জ্বালিয়ে দেয়। ঈশানী তখনও হাঁপাচ্ছে। দীপেন মাথা নিচু করে বলে, মাফ করবেন বৌদি, আমি ঠিক বুঝতে পারিনি যে ওখানে লাইটের সুইচ আছে। মুখে তার এক চিলতে ক্রূর হাসি। সোম বাইরে দীপেনকে এগিয়ে দিতে এসে বলে, দেখলি তো কেমন করলো, কি যে হয়েছে ওর। দীপেন কেবল বলে, মাথার তেলটা ধুয়ে ফেলিস না যেন, বেশ গন্ধ কিন্তু। বলেই হাঁটা লাগায় গেটের দিকে। রাতে ঘুম আসে না সোমের, মনটা চঞ্চল হয়ে আছে। ঈশানী পাশে অঘরে ঘুমোচ্ছে। ভোরের দিকে একটু উসখুস করে ওঠে ঈশানী। গুনগুন করে গিয়ে একটা সুর ভাঁজছে ও। সুরটা একটানা নয়, তবলার বোলের মতো কোনো একটা নির্দিষ্ট তাল আছে সেটার। সোম পাশ ফিরে চোখ বুজে চুপচাপ শুয়ে থাকে। ভোরের প্রথম আলো ফুটে উঠেছে বাইরে। পাক পাখালির কিচির মিচিরে নতুন দিনের সাদর আহ্বান। সোম অনুভব করে ঈশানী ঘুম থেকে উঠে পড়েছে। সোমের দিকে একটু ঝুঁকে ওর চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। মিনিট 5 পরে সোম দরজার আওয়াজ শুনে চোখ খোলে। ঈশানী বাইরে বেরোচ্ছে। ঝট করে উঠে পড়ে সোম। ঈশানী কোথায় যাচ্ছে এত ভোরে? ও তো 7টার আগে উঠতেই পারে না, তাও সোম ডেকে দিলে তবে। চটপট গায়ে জ্যাকেট চাপিয়ে শু পরে বাইরে বেরিয়ে আসে সোম। ঈশানী হোটেলের চত্বর ছেড়ে চিল নদীর দিকে এগোচ্ছে। আরে ওদিকে তো গ্রামের রাস্তা নয়। শুধু গ্রাম কেন, কোনো রাস্তার চিহ্নই নেই ওখানে। ঈশানীর পিছু নেয় সোম। ঝোপ জঙ্গল পেরিয়ে ঈশানী চলেছে। নদীর পাড় বরাবর কিছুটা হেঁটে একটা জায়গায় এসে একটু থমকে আচমকাই পিছন ফেরেও। চকিতে আধবুক সমান বড় বড় ঘাসের আড়ালে উবু হয়ে বসে পড়ে সোম। না, আজ তাকে জানতেই হবে ঈশানী চুপি চুপি কোথায় যায়, কেন যায়। ধোঁয়াশা ভেদ করে সব রহস্যের সমাধান করতে হবে আজই। সোম দেখে ঈশানী অবলীলায় খরস্রোতা জেল নদী পার হচ্ছে। কোমর সমান জল ঠেলে এগিয়ে যাচ্ছে ওপারের ঘন জঙ্গলের দিকে। সোম নদী পেরিয়ে জঙ্গলে ঢোকে। হঠাৎ সোমের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় কারা যেন পিছু নিয়েছে ওর। সন্তর্পণে চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয়। না, কেউ তো কোথাও নেই। হয়তো মনের ভুল। বড় বড় আকাশ ছোঁয়া গাছ আর ঘন পাতায় ছাওয়া বনভূমির জমিতে সূর্যের আলো লুকোচুরি খেলছে। আকাশ এখন একেবারে মেঘমুক্ত।
পাহাড়ি পাদদেশে প্রকৃতির কোল জুড়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সেই বনাঞ্চল। আশ্চর্যজনকভাবে কোনো পশু পাখির দেখা নেই, নেই কোনো শব্দ। ওরাও যেন ঘুমিয়ে পড়েছে কোনো এক মায়া বলে। শুধু অস্পষ্টভাবে মাঝে মাঝে কানে আসছে মাদল জাতীয় কিছুর দ্রিম দ্রিম শব্দ। ঈশানীর সাথে নিরাপদ দূরত্ব রেখে এগিয়ে চলে সোম। অবাক হয়ে দেখে গাছের ফাঁক দিয়ে যেখানে আলো পড়ছে সেখানে ঈশানীকে দেখা যাচ্ছে। পরক্ষণেই গাছের ছায়ায় সে অদৃশ্য। আচ্ছা, এটাই কি সেই বুধিয়ার বলা অম্ব্রা ফরেস্ট? বুকটা হিম হয়ে আসে সোমের। এ কোন প্রহেলিকার পিছু পিছু চলেছে সে? ঘণ্টাখানিক চলার পর সত্যি সত্যি একটা হাত দুই চওড়া গুহা মুখ দেখতে পায়। ঈশানী গুহার অন্ধকারে মিলিয়ে যেতেই সোম পায়ে পায়ে ঢুকে পড়ে গুহায়। প্রথমে নিশ্ছিদ্র অন্ধকারে কিছু ঠাহর হয় না, তারপর চোখ একটু সয়ে এলে গুহার ছোট সুড়ঙ্গ বেয়ে ভেতরে ঢুকতে থাকে সে। মাথা প্রায় ঠেকে যাচ্ছে ছাদে, মাঝে মাঝে হামাগুড়ি দিয়ে চলতে বাধ্য হচ্ছে। কোথাও কোথাও গুহার পাথুরে দেওয়ালের ফাটল বেয়ে গড়িয়ে আসছে সরু জলধারা, তাতে ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে পুরো জায়গাটা। এভাবে মিনিট তিনেক কখনো হেঁটে কখনো বুকে হামাগুড়ি দিয়ে সোম একটা খাদের ধারে এসে পড়ে। আরেকটু অসাবধান হলেই পড়ে যেত সে। কিন্তু কোনো এক কারণে জায়গাটা অতটা অন্ধকার নয়। কোথা দিয়ে দিনের আলো ঢুকছে মনে হয়। একটু এদিক ওদিক তাকিয়ে সোম একটা পাথুরের সিঁড়ি দেখতে পায়। সেটা নেমে গেছে খাদের অতলে। হাতে কোনো আলো নেই। নিচে নামাটা নিরাপদ হবে কিনা ভাবছে এমন সময় হঠাৎ মাদলের শব্দটা ভীষণ জোরে বেজে ওঠে। কান ফাটানো সেই ভয়ঙ্কর শব্দের মাঝেও শোনা যায় কিছু ফিস ফিস মন্ত্রোচ্চারণের সুর। বিভৎস সেই আদিম সুরে যেন কোনো শয়তানের আহ্বান করছে কেউ। আওয়াজটা আসছে খাদের নিচ থেকে। সোম আর দেরি করে না। ঈশানী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাকে এখানে ফেলে সে কিছুতেই ফিরে যাবে না। হাতড়ে হাতড়ে নিচে নামে সোম। 40 ধাপ নামার পর সে একটা ছোট দরজা দেখতে পায়। আলো আসছে সেটা দিয়ে। এক পা করে এগোয় সোম। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই চমকে যায় সে। এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য দেখে আর্তনাদ করে ওঠে। একটা বড় চাতালের মাঝে দুটো উঁচু বেদি পাতা, তাতে বসে আছে দুই নারী। অবিকল এক চেহারা, এক ভঙ্গি, এক বেশ, এক শরীর। দুটো ঈশানী, দুজনেরই চোখ খোলা সামনের দিকে। সেই দৃষ্টি অনুসরণ করে সোম দেখে গুহার দেওয়ালে গোল করে কাটা একটা গর্ত। সেখান দিয়ে সূর্যের আলো তীর্যকভাবে এসে পড়েছে প্রথম বেদির নারী শরীরে। সেই শরীরের ছায়া পড়েছে দ্বিতীয় দেহের ওপরে। বেদির ওপাশে একটা উঁচু চাতাল, সেখানে মাদল বাজিয়ে অদ্ভুত সুরে কি একটা মন্ত্র পড়ে যাচ্ছেন এক মুন্ডিত মস্তক লামা। তার সামনে খোলা এক পুঁথি, পরনে লাল টকটকে কাসায়া। তবে কি এটাই সেই বুধি আর দাদির বলা 1000 বছরের পুরনো ডনিপোলোর মন্দির? লামার সামনে বিগ্রহের জায়গায় কোনো দেবতা বা অপদেবতার মূর্তি নেই। তার বদলে আছে 3টি দ্যুতিমান গোলক। কোনো এক অজানা উপায়ে শূন্যে ভাসছে সেগুলো। একটি রং উজ্জ্বল হলুদ, একটি ঘন নীল ও শেষেরটি ফ্যাকাশে সাদা। গোলক 3টির আকারও সমান নয় এবং আশ্চর্যজনকভাবে সেগুলি স্থিরও নয়। কোনো এক অতি প্রাকৃত উপায়ে এক নির্দিষ্ট গতিপথে ঘুরছে মাঝারি ও ছোট গোলক দুটি। আর সবচেয়ে বড় হলুদ গোলকটি নিজের কাল্পনিক অক্ষের ওপর অতি মৃদু গতিতে কম্পমান। তার হলুদাভ আলোর ছটায় আলোকিত হয়ে উঠেছে সমগ্র গুহা প্রকোষ্ঠ।
তবে কি এরা সূর্য, পৃথিবী এবং চাঁদের প্রতিরূপ? চিনতে অসুবিধা হবার কথা নয়। ছোটবেলা থেকে ভূগোল বইতে এরকম অনেক ছবি দেখেছে সোম। মাদলের আওয়াজে কান মাথা ঝিমঝিম করে ওঠে সোমের। কানে হাত দিয়ে চেঁচিয়ে ওঠে ও। বন্ধ করুন এই আওয়াজ। কে আপনি? কি চাই আপনার? লামা মন্ত্রোচ্চারণ বন্ধ করে ঘুরে তাকায় সোমের দিকে। ঈশানী। কাতর কণ্ঠে আর্তনাদ বেরিয়ে আসে সোমের বুক চিরে। দুই নারী ফিরে তাকিয়েছে তার দিকে। দুজনেই একসাথে কেঁদে ওঠে। দুই ঈশানী একে অপরকে দোষারোপ করে চলেছে। আকুলি বিকুলি খাচ্ছে দুজনে, কিন্তু কোনো এক অদৃশ্য অজানা টানে উঠে আসতে পারছে না বেদি থেকে। লামা হো হো করে অট্টহাস্য করে ওঠেন। অদ্ভুত একটা বিজাতীয় টানে বলে ওঠেন, এই যে বারিশ না হতেই জল, শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। ভালোই হলো সোমবাবু, আজ না হোক কাল আপনাকে তো আসতেই হতো। আপনার ছায়া যে মুক্তি চায়, মুক্তি দেবেন না ওকে? হ্যাঁ, নৃশংস হাসিতে ভরে যায় চারপাশ। এমন সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটে যায়। মুহূর্তের মধ্যে একটা কালো কাপড় নিয়ে লাফিয়ে মন্দির চাতালে উঠে পড়ে কেউ। এক লহমায় ঢেকে দেয় উজ্জ্বল হলুদ গোলকটিকে। আলো কমে যায় গুহায়, আর একজন সেই আধো অন্ধকার ভেদ করে ঝাঁপিয়ে পড়ে লামার উপর। লামার মাথাটা পাথরের উপর ভীষণ জোরে ঠুকে দেয়। তার বুকের উপর বসে কনুই দিয়ে চেপে ধরে তার গলা। তারপর সোমের উদ্দেশ্যে একটা নেপালি খুকরি ছুড়ে দিয়ে বলে, আর দেরি করিস না সোম। যদি তুই ঈশানীকে বাঁচাতে চাস তাহলে এখনই নকল ঈশানীকে মেরে ফেল। ও তোর স্ত্রী নয় সোম, ও ছায়া মানবী। দুই ঈশানী তখনও কাতর কণ্ঠে আকুতি করে যাচ্ছে, আমি তোমার ঈশানী সোম, ও ডাইনি, ওকে মেরে ফেলো, আমি আসল। সোম কিংকর্তব্য বিমূঢ় হয়ে লুফে নেয় ছুরিটা। কিন্তু কাকে মারবে সে? কে আসল, কে নকল? হঠাৎ সোমের মাথায় একটা উপায় ঝিলিক দিয়ে যায়। দুজনেই তো হুবহু এক, যেন যমজ বোন। চিৎকার করে বলে ওঠে সোম, ঈশানী বলো, বলো ঈশানী, আমার প্রিয় বন্ধুর নাম কি? সোমকে অবাক করে দিয়ে দুই মানবী একসাথে উত্তর দেয়, দীপেন। সোম, তোমার ছেলেবেলার বন্ধু দীপেন তোমার প্রিয় বন্ধু। সোম হতচকিত হয়েও একটু সামলে নিয়ে আবার প্রশ্ন করে, নাথিংস গনা চেঞ্জ মাই লাভ ফর ইউ। আমার ঈশানী জানে পরের লাইনটা। ঈশানী বলো, বলে দাও, চিনিয়ে দাও তোমাকে। কিছুক্ষণ সব নীরব। দুই নারী স্তব্ধ হয়ে গেছে একসাথে। কয়েক সেকেন্ড পরে সেই নিস্তব্ধতা ভেঙে দুই নারী আবার একসাথে কাঁপা স্বরে বলে ওঠে, ইতিমধ্যে পাথর গোলক তিনটি অস্থির হয়ে উঠেছে। কালো কাপড়ে মোড়া অবস্থাতেই হলুদ গোলকটি দ্রুত কেঁপে কেঁপে উঠছে। সেটিকে আর ধরে রাখা যাচ্ছে না। নিজস্ব স্বাভাবিক গতি হারিয়ে উন্মাদের মতো এদিক ওদিক ছুটোছুটি করছে বাকি দুটো গোলক। ওপর থেকে কেউ একজন অন্ধকার থেকে চেঁচিয়ে ওঠে, সোম, হাতে আর বেশি সময় নাই, যা করার তাড়াতাড়ি কর। সূর্যের অভাবে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করা বন্ধ করে দিয়েছে। তৈরি হচ্ছে ব্ল্যাক হোল। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এবার, না হলে আমরা সবাই চিরদিনের মতো হারিয়ে যাব ব্ল্যাক হোলের টানে। সোম এবার চিনতে পারে গলাটা, দীপেনের গলা। না, এভাবে হবে না। কিছু একটা করতেই হবে তাকে, বাঁচাতে হবে ঈশানীকে। এবার শেষ প্রশ্ন করে সোম। এবারেও সে যদি না চিনতে পারে আসল ঈশানীকে, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। হারিয়ে যাবে তার ভালোবাসা চিরদিনের মতো। এই তো সবে ভালোবাসতে শিখেছে সোম।
বুকের ভিতরটা ব্যথায় টনটন করে ওঠে। না, কিছু একটা করতেই হবে তাকে। এখনো যে ঈশানীর হাত ধরে অনেকটা পথ চলা বাকি। শান্ত কণ্ঠে সোম জিজ্ঞেস করে, ঈশানী বলো, আমার ঈশানী সব থেকে বেশি কিসে ভয় পায়? কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ দ্বিতীয় ঢিবির ওপর বসে থাকা ঈশানী একটু নড়ে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলে, অন্ধকার। প্রথম জন মৃদু কণ্ঠে বলে ওঠে, মৃত্যু। মরতে আমি ভীষণ ভয় পাই। সোম এবার এগিয়ে গিয়ে দুই ঈশানীর হাত ধরে কিছুক্ষণ চোখ বুজে কি যেন অনুভব করার চেষ্টা করে। ওপর থেকে আর একটা চেনা কণ্ঠ সোমের চেতনাকে আবার নাড়িয়ে দিয়ে যায়। बाबूजी, बाबूजी, जल्दी कीजिए। ज्यादा देर तक हम इस जिंदा पत्थर का बल को रोक नहीं पाएंगे। जल्दी बाबूजी, जल्दी। বুদ্ধি আর গলা। আর দেরি করে না সোম, এক ছুটে দৌড়ে গিয়ে খুকরিটা আমূল বসিয়ে দেয় দ্বিতীয় ঈশানীর বুকে। আহত ক্ষিপ্র বাঘিনীর মতো সেই নারী আর্তনাদ করে আঁকড়ে ধরে সোমের কাঁধ। সুতীক্ষ্ণ নখের আঁচড় ফালা ফালা করে দিতে থাকে সোমের শরীর। সোমের বুকে এলিয়ে পড়তে পড়তে সেই নারীর জলপূর্ণ কাজল চোখে একসাথে ভেসে ওঠে বিস্ময়, প্রেম, অপূর্ণতা আর দুঃখ। একটু পরেই অবাক বিস্ময়ে সোম দেখে মৃতদেহটা থেকে এক ফোঁটাও রক্ত ঝরছে না। ধীরে ধীরে সেটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, আবছা হয়ে যাচ্ছে। একটু পরেই একটা ছায়া ফুটে ওঠে সেই জায়গায়। ছায়াটা কিছু অদ্ভুত হরফ দিয়ে তৈরি, যেন একের পর এক জ্বলন্ত অক্ষরমালা কোনো অদৃশ্য সুতোয় বুনে এক ছায়া মানবীর দেহ তৈরি করেছে কেউ। ঠিক তখনই এক ঝটকায় দীপেনের মুখে একটা ঘুষি মেরে সেই লামা উঠে দাঁড়িয়ে পড়ে। কুটিল হাসি মুখে মেখে নড়ে ওঠে তার নিষ্ঠুর ঠোঁট। ওপরের অন্ধকার থেকে হিস হিস শব্দে আবার শোনা যায় সেই অতি প্রাকৃত মন্ত্রের আবাহন ধ্বনি। আর তালে তাল মিলিয়ে যেন সজীব হয়ে উঠছে সেই ছায়া, দুলে উঠছে তার মাথা। তারপর সেই ছায়া মানবীর মাথা থেকে কিলবিল করে সুরের মতো কিছু বেরিয়ে আসতে থাকে। ছায়া মানবী ভয়ঙ্কর এক জান্তব স্বরে বলে ওঠে, কেন ঈশানী? দেহ আছে বলে তোদের সবকিছু থাকবে, তাই না? এই পৃথিবীর যত সুন্দর কিছু আছে, এই জীবনের ইচ্ছা, অনিচ্ছা, রাগ, প্রেম, দুঃখ, অভিমান, সব তোদের। আর আমরা যারা তোদের সাথে তোদের দেহে জন্মাই, তোদের সাথেই বড় হই, তোদের দেহে প্রাণবায়ু শেষ হয়ে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমাদের সেই ছায়াদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, তাই না? আমরা সব তোদের ইশারায় নাচি, হাসি, কাঁদি। আলো না থাকলে তোরা জীবনকে উপভোগ করিস, আর আমরা অন্ধকারে ধুকতে ধুকতে হারিয়ে যাই অতল শূন্যে। আজ তোর ছায়া তোর কায়াকে শেষ করবে, প্রতিশোধ নেবে সমপ্রাপ্তির। তারপর তোর বরের ছায়াকে বের করে আনবো আমি ওর দেহ থেকে। অমর হয়ে যাবো আমরা, মরবি তোরা, সবাই মরবি। বলেই একটা অট্টহাস্যে ফেটে পড়ে সেই ভয়ঙ্করী। ততক্ষণে সুরগুলো সোম আর ঈশানীর মাথার ওপর এসে গেছে। অক্ষরমালাগুলো আবার বিন্যস্ত হয়ে আঙুলের আকার নিচ্ছে। তার থেকে বেরিয়ে আসছে ধারালো নখ। সেই কালো কুৎসিত ধারালো নখ স্পর্শ করেছে সোমের চুল। দীপেন চিৎকার করে ওঠে, শোক, এক্ষুনি কোনো অন্ধকারে লুকিয়ে পড়। এই ছায়া অন্ধকারে অস্তিত্বহীন। কিন্তু কোথায় অন্ধকার? গুহার দেওয়ালের গর্ত দিয়ে আসা আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। জান্ত বাক্রোশে খিলখিল করে হেসে ওঠে ছায়া মানবী। তৎক্ষণাৎ গুহার মধ্যে এক প্রবল আলোড়ন শুরু হয়। কালো কাপড় শুদ্ধ সেই বড় হলুদ গোলকটি পাশের ছেলেটাকে ছিটকে ফেলে দিয়ে শূন্যে এক লাফ দেয়। তারপর এক নিমেষে ঈশানীদের ঢিবির সামনের পাথরের দেওয়ালে সেই গোল গর্তটায় প্রচণ্ড শব্দ করে ছুটে গিয়ে ধাক্কা মারে। গর্তটা একদম ওই পাথরটার বলের মাপের। গর্তে পাথরটা বসতেই তার হলুদ আভা নিভে যায় ধীরে ধীরে। অবাক হয়ে সবাই দেখে একটা গোল সাধারণ পাথরে পরিণত হচ্ছে সেটা। ঘরের হলুদ আভা
আস্তে আস্তে ম্লান হয়ে আসছে, যেন এই গুহার পেটের মধ্যেই শুরু হয়েছে গ্রহণ। একটা ঘর ঘর শব্দে পেছন ফিরে সোম পাথরের দেওয়াল গড়িয়ে বাকি দুটো পাথর গোলক ঢিপির দিকে এগোচ্ছে। আচমকা লাল কাসায়া পড়া লামাটি ঝাঁপিয়ে পড়ে পাথরের ওপরে। কিছু একটা পুঁথি পড়ে আছে সেখানে, সেটাই তুলতে যায় লামা। পুঁথিটা হাতে নিয়ে উঠতে যাবে এমন সময় বড় নীল পাথরটা নিমেষে চাপা দিয়ে গুঁড়িয়ে দেয় তাকে। তবু থামে না সেই বিশালাকার পাথরের বল। এবার সেটা এগিয়ে আসছে ঈশানীর দিকে। সোম এক হ্যাঁচকায় ঈশানীকে ঢিবি থেকে ঠেলে ফেলে দেয়। পরক্ষণেই নীল রঙা পাথরের বলটা সেই প্রথম ঢিপির ওপর এসে একদম স্থির হয়ে বসে যায়, আর সাদা ছোট পাথরটা দ্বিতীয় ঢিবির ওপর গড়িয়ে এসে জুড়ে বসে। সাথে সাথে ঘর জুড়ে অন্ধকার গ্রাস করে। ছায়ামানবী প্রবল যন্ত্রণায় চিৎকার করে ছিটকে যায়। নিষ্ফল আক্রোশে আঁচড়ে থাকে পাথরের দেওয়াল, যেন কিছু আঁকড়ে ধরতে চায় সে। তার গায়ের জ্বলন্ত অক্ষরগুলো মিলিয়ে যেতে থাকে গুহার নিকষ কালো গহ্বরে। থরথর করে কেঁপে ওঠে পায়ের তলার মাটি। পাথরের দেওয়াল সংকুচিত হয়ে এগিয়ে আসতে থাকে সোমেদের দিকে। তৈরি হচ্ছে ব্ল্যাক হোল, সবকিছু গিলে খাবে সে। দুপেন লামার ইশারাতে পকেট থেকে দ্রুত একটা ছোট টর্চ বের করে বুধিয়া। ঈশানী ততক্ষণে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে মেঝেতে। মৃত লামাটির পিষে যাওয়া দেহাবশেষ কালো কাপড়ে ঢেকে নিচে নেমে আসে দুপেন লামা আর বুধিয়া। ঈশানীর নাকের সামনে বুধিয়া কি একটা ঝাঁঝালো কৌটো ধরতেই জ্ঞান ফেরে তার। সবাই মিলে দৌড়তে থাকে। এবার পিছনে গভীর গহ্বরে ঢুকে যেতে থাকে সহস্র বছরের পুরনো রহস্যময় ডনিপোলোর মন্দির। জঙ্গল দিয়ে ফেরার সময় সোম শুনতে পায় পাখ পাখালির কলতান আবার ফিরে এসেছে বনের গাছে গাছে, ছায়ায় ছায়ায়। শেষ বিকেলের সোনালি আলো মেখে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি। বুধিয়া বলে ওঠে, অমরা ফরেস্টের সব অভিশাপ আজকে শেষ হলো। সেদিন সন্ধ্যায় বুধিয়াকে সঙ্গে নিয়ে সোম আর ঈশানী মনাস্ট্রিতে দীপেনের সাথে দেখা করতে যায়। পরদিন দুপুরে তাদের কলকাতায় ফেরা ট্রেন। এখনো সোমের কাছে অনেক কিছু অস্পষ্ট। জট পাকিয়ে আছে রহস্যময় কিছু কুয়াশা জাল। দীপেন এখানে সব্বাইয়ের প্রিয় দুপেন লামা। উনি ওদের সবাইকে লাইব্রেরিতে নিয়ে গিয়ে বসান। অপার শান্তি বিরাজ করছে মনাস্ট্রি জুড়ে। ছোট ছোট বাচ্চা লামাদের কচি কণ্ঠে মন্ত্রিত হচ্ছে, বুদ্ধং শরণং গচ্ছামি। বাইরে আবার শুরু হয়েছে পাহাড় ভাঙা মেঘের তর্জন গর্জন। একজন লামা ট্রেতে করে সবার জন্য গরম চা নিয়ে আসেন। ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিয়ে দুপেন লামা বলে উঠলেন, জানি তোদের মনে অনেক প্রশ্ন জমে আছে, আমি সব কিছুই খুলে বলবো। আচ্ছা সোম, তার আগে একটা কথা বলতো, তোর সব প্রশ্নের তো সঠিক উত্তরই দিয়েছিল ওই ছায়ামানবী। তবু তুই কি করে বুঝলি যে ও আসল ঈশানী নয়? সোম বলল, জর্জ বেনসনের যে গানের লাইনটা আমি ওকে শোনাতে বলেছিলাম, সেটা বাড়িতে আমি কখনো ঈশানীকে শোনাইনি। প্রথমেই তুড়িমারিতে এসে আমি গানটা গেয়েছিলাম। সেটা আগের ঈশানীর পক্ষে জানা একেবারেই সম্ভব নয়। কিন্তু ঈশানী, তুমি কি করে জানলে সেটা? আর দীপেনের কথাই বা কোত্থেকে? ঈশানী হাত তুলে ইশারায় থামিয়ে দেয় সোমকে। তারপর ধীরে ধীরে বলে, বাড়িতে তোমার ছোটবেলার একটা ডায়েরি পেয়েছিলাম সোম। দিদি দিয়েছিল আমায় সেটা রাখতে। বলেছিল তুমি নাকি স্কুলে পড়ার সময় রোজ ডায়েরি লিখতে। সেখানেই তোমার প্রিয় গান, প্রিয় বন্ধু, প্রিয় খাবার, কত কবিতা, আরও কত কি লেখা ছিল। তোমার প্রিয় গানগুলো দুপুরে অবসরে আমি প্রায়ই শুনতাম। ভীষণ ভালো লাগতো গানগুলো। ওই ভয়ঙ্কর সময়ে যেভাবেই হোক আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম যে আমি আসল ঈশানী। সোম ঈশানীর হাত শক্ত করে ধরে তারপর বলে, দুই ঈশানীর একই উত্তরে আমি যখন দিশেহারা, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তখন মনে হলো মৃত্যুর আর বেশি দেরি নেই। শেষবারের মতো তাই দুজনের হাত ধরে অন্তিম প্রহর গুনছিলাম। তখনই খেয়াল হলো প্রথম ঈশানীর হাত কাঁপছে, ঘামে ভিজে গেছে। বুঝলাম ভয় পেলে জীবন্ত মানুষের এরকমই হয়। আর অন্যজনের হাত কঠিন, শান্ত, শীতল।
ওই দুঃসময়েও এরকম অবিচল থাকতে পারে একমাত্র কায়াহীন অশরীরী। তখনই দ্বিতীয় ঈশানীকে আঘাত করি আমি। একটু থেমে সোম আবার বলে, আচ্ছা দীপেন, বুধি আর দাদির বলা ওই দুটো শব্দের অর্থ কী রে? ওই ডনি পোলো আর চান্থা খাত। আর তোরাই বা ওখানে ওই সময় পৌঁছলি কি করে? দীপেন এবার বলতে শুরু করে। সারনামিজম অনুসারে ডনি পেলোর অর্থ হচ্ছে সান এবং মুন অর্থাৎ সূর্য এবং চন্দ্র। চান্থা খাত মানে চন্দ্রগ্রহণ। তুই মনে হয় খেয়াল করিসনি যে গত শনিবারই শেষ রাত ছিল এই শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশে উদয় হয়েছিল সুপার ব্লাড মুন। সেই রাতে তোদের ট্রেন নর্থ বেঙ্গলে ঢুকেছিল। গতকাল হোটেলে তোর আর বুধিয়ার কথা শুনে ঈশানীর ওপর অনেক সন্দেহ হয় আমার। তাই আজ ভোর রাত থেকেই আমি তোদের ওপর নজর রেখেছিলাম। আমার সাথে বুধিয়াও ছিল। তোদের পিছু নিয়ে গুহায় ঢুকে অন্য একটা রাস্তা দিয়ে আমরা ওই মন্দির চাতালে পৌঁছই। আচ্ছা ঈশানী, তুমি এবার আমাদের বলো তো, সেদিন রাতে তোমার সাথে ঠিক কি কি ঘটেছিল? ঈশানী সোমের আর একটু কাছে সরে এসে শান্ত কণ্ঠে বলে ওঠে, রাত তখন 3 থেকে 4টে। ট্রেনের খোলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়ায় খুব শীত করছিল। ঘুমটা ভেঙে যেতে জানলাটা বন্ধ করতে গেলাম। তখনই চোখ পড়ল বাইরে। পূর্ণিমার আলোয় ভরা আকাশ, ঘন বন আর দূরের কালো পাহাড়টা সেই জ্যোৎস্নায় মাখামাখি হয়ে আদর খাচ্ছে মায়াবী রাতের। হঠাৎ মনে পড়ল আজ তো লুনার এক্লিপস। তারপর বুধিয়ার দিকে তাকিয়ে বলল, মানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পেপারে পড়েছিলাম ব্লাডমুনের ব্যাপারটা। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদকে টকটকে লাল দেখায়, যা ব্লাডমুন হিসেবে পরিচিত। আর অনেক শতাব্দী পরে এই বছরই দেখা যাবে বিরলতম সুপার ব্লাডমুন। ট্রেনটা দেখলাম আস্তে আস্তে থেমে গেল। জানলা দিয়ে উঁকি মেরে চাঁদ দেখতে না পেয়ে ট্রেনের দরজার কাছে গেলাম। ঝুঁকে দেখলাম সামনের লাল সিগন্যাল। ট্রেন দাঁড়িয়ে পড়েছে সেবক ব্রিজের ওপর। ভরা জ্যোৎস্নায় আমার ছায়া পড়েছে ব্রিজের পিলারে। মাথা তুলতেই দেখতে পেলাম চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। লাল হয়ে যাচ্ছে চারপাশ, আর সেই ব্লাডমুনের লাল আলোয় আমার ছায়াটা যেন একটু নড়ে উঠল। তারপর দেখি সোম দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের পাশে, ব্রিজের ধারে। সোম আমায় ডাকলো। এরপর আর কিছু মনে নেই আমার। দুপেন লামা একবার সবার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তিব্বতে গিয়ে সারনামিজম সংক্রান্ত একটা বিশেষ পুঁথি আমার হাতে আসে। তাতে এমন কিছু তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে যা দিয়ে গ্রহণকে বশে আনা যায়। গ্রহণ সারনামিজদের উপাস্য অপদেবতা। অনেক বছর আগে সারনামিজরা চীন, ভুটান, তিব্বত ও উত্তর পূর্ব ভারত জুড়ে ওদের দেবতা ডনি পোলোর মন্দির স্থাপন করেছিল, যার একটিতে তোরা আজ সকালেই গিয়েছিলি। এই মন্দিরে দেবতার উপাসনার পাশাপাশি বিজ্ঞান সাধনাও হতো। কোনো এক উপায়ে ওরা আকাশের জ্যোতিষ্কগুলোর ক্ষুদ্র সংস্করণ আবিষ্কার করতে সফল হয়েছিল। কালের নিয়মে মানুষের লোভের কাছে হার মেনে সেই দেবতার উপাসনা এবং বৈজ্ঞানিক গবেষণা রূপান্তরিত হয়ে গেল অপদেবতার উপাসনায়। শুরু হলো তান্ত্রিক উপায়ে গ্রহণের সাধনা। বিজ্ঞানের অপব্যবহার। তৈরি হলো এক বিশেষ বীজমন্ত্র, যা লেখা ছিল ওই হারিয়ে যাওয়া পুঁথিটিতে। ওই বিশেষ বীজমন্ত্র উচ্চারণের মাধ্যমে চন্দ্রগ্রহণের বিশেষ রাতে মানুষের ছায়াকে তার শরীর থেকে আলাদা করে সেই ছায়ার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে ওই মন্ত্র। এর বদলে ওই মন্ত্র বা অপদেবতাকে উৎসর্গ করতে হয় বিবাহিত কোনো নরনারীর যুগল, ছায়াহীন কায়া অর্থাৎ দেহ। এরপর ওই ছায়া যুগল বিশেষ অলৌকিক ক্ষমতায় বলীয়ান হয়ে উপাসকের 5টি মনোবাঞ্ছা পূর্ণ করে। আমাদের এই মনস্ট্রিতে গত বছর এক ভুটানি লামা আসেন। তিনি নাকি সারনামি সম্প্রদায়ের লোক। তিনি কোথা থেকে শুনেছিলেন আমি সারনামিজম নিয়ে গবেষণা করছি। আমার কাছে তিনি এই বিষয়ে আরও কিছু শেখার আগ্রহ জানান। ওনার সারনামিজম সম্পর্কে অগাধ জ্ঞান দেখে আমি ওনাকে আমার অ্যাসিস্ট্যান্ট করে নিই। কয়েক মাস আগে আমরা দুজন মিলে সেই দুষ্প্রাপ্য পুঁথিটির কিছু বিশেষ অংশের পাঠোদ্ধার করি। সেই অংশেই লেখা ছিল ওই বীজমন্ত্রের ব্যবহার। তখনও বুঝতে পারিনি যে ওই লামা লোভে পড়ে এমন কাণ্ড ঘটাবে। একটু থেমে আবার বললেন দুপেন লামা,
সবার অগোচরে গ্রহণের দিন ওই ভণ্ড লামা পুঁথিটি চুরি করে ওমব্রা ফরেস্টে নিয়ে যান। ওই গুহায় গিয়ে লুকিয়ে শুরু করেন অপদেবতার উপাসনা। ওমব্রা মানে জানিস তো? শ্যাডো বা ছায়া। গুহায় কোনো অপদেবতার মূর্তি নেই, কারণ সারনামিজরা পাথরের ওই গোলকগুলিকেই সূর্য চন্দ্ররূপে উপাসনা করত। আর ওই অদ্ভুত পাথরগুলোরও কিছু অস্বাভাবিক আকর্ষণ শক্তি ছিল, যা একটি নির্দিষ্ট পরিধির মধ্যে যে কোনো প্রাণী প্রবেশ করলেই তাকে বশীভূত করে টেনে নিতে পারে গুহার আধারে। আমাদের জানা প্রাকৃতিক মাধ্যাকর্ষণ শক্তির একটি ভিন্ন শয়তানি রূপ বলতে পারিস। এখানকার লোকাল আদিবাসীরা কিছুটা জানে ওই বনের রহস্য, তাই পারতপক্ষে এড়িয়ে চলে ওই বন ও গুহা। বুধিয়া ওই জন্যই তোকে সাবধান করেছিল। তো সেই ভোর রাতে চন্দ্রগ্রহণের সাথে সাথেই ওই দুষ্ট লামার উচ্চারিত বীজমন্ত্র প্রাণ পায়, খুঁজতে থাকে তার শিকার। আর তখনই ওই ওমব্রা ফরেস্টের সীমানায় ঈশানীর ছায়া পড়ে ব্লাড মুনের আলোয়। সেই ছায়ায় প্রাণ প্রতিষ্ঠা করে ওই মন্ত্র, আর সোমের গলা নকল করে আসল ঈশানীর দেহ বা কায়াকে নিশির ডাকের মতো ভুলিয়ে নিয়ে যায় ওই গুহায়। আজ গ্রহণের 5 দিন পূর্ণ হতো। এই দিনেই কায়া অর্থাৎ দেহধারী ঈশানীকে বলি দিয়ে ছায়াগুলি চিরদিনের মতো অমর হয়ে যেত। তোকেও হয়তো কোনোভাবে বলি দিত। শুধু ওই তেলের গুণের জন্যই তুই কিছুদিন নিরাপদে ছিলিস, তাই আমি তোকে মাথার চুল ধুতে বারণ করেছিলাম। নকল ঈশানী অন্ধকারে কেন থাকতে পারতো না জানিস? সোম ভারী গলায় উত্তর দেয়, জানি, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই বলে। অন্ধকারে কারোর ছায়া পড়ে না, সে তখন অস্তিত্বহীন, নিরাকার। উত্তর শুনে মাথা হেলায় দিবেন। কিন্তু তুই হোটেলে কেন গেছিলি? আবার প্রশ্ন করে সোম। ভুটানি লামা পুঁথিশুদ্ধ নির্দেশ হয়ে যেতে অনেক খুঁজেও যখন ওকে পাওয়া গেল না, তখন তিব্বতের আমাদের মেইন মনেস্ট্রিতে খবর দিতেই হতো আমাকে। মহামূল্যবান পুঁথি খোয়া গেলে আমাদের ইনফর্ম করতে হয় ওখানে। এদিকে ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে ইন্টারনেট বিকল। ম্যানেজার সুকান্তবাবু আমায় খুব শ্রদ্ধা করেন, তাই হোটেলের কম্পিউটার থেকে মেল করতে গেছিলাম সেদিন। আর ওখানেই গিয়ে বুধিয়ার সাথে আমার দেখা হয়। পরের ঘটনা তো তুই সবই জানিস। এবার সোম জিজ্ঞেস করে, আচ্ছা, বুধিয়ার দাদির দেওয়া ওই তেলটা কি মন্ত্রপুত? তুই কেন বললি চুল না ধুতে? দীপেন বলে, এখানকার আদিবাসীরা মানে বটে যেটা মন্ত্রপুত তেল, কিন্তু আসলে এই ভেষজ তৈল নিদ্রাহরণকারী ঔষধি উপাদানে তৈরি। মানুষের স্নায়ুকে সজাগ রাখতে এর জুড়ি মেলা ভার। রাত বিরেতে বন্য জন্তু জানোয়ার থেকে পাহারা দেওয়ার সময় স্থানীয় অধিবাসীরা মাথায় মেখে নেয় এটা। বেশ কয়েকদিন শরীরের কোনো ক্ষতি না করে ঘুম তাড়াই এই ওষুধ। আসলে আসলে ওই ছায়া মানবী তোর ঘুমের সময় কিছু একটা মন্ত্র বলে তোর দেহ থেকে তোর ছায়াকে আলাদা করার চেষ্টা করছিল। ওই ছায়া একবার জীবন্ত হয়ে গেলে ওরা দুজন আবার মিলিত হতে পারবে, হয়ে যাবে অমর। আর যেহেতু আমাদের ছায়া আমাদের জন্মের সাথেই জন্মায়, তাই ঈশানীর জীবনের সব খুঁটিনাটি ওর জানাই ছিল। তুইও তাই কিছু ধরতে পারিসনি। আসলে ছায়া তো কায়ারই হুবহু নকল, তাই না? একটু জল খেয়ে গলা ভিজিয়ে আবার বলে দীপেন, জঙ্গলে ওই ছায়া মানবী যখন হেঁটে যাচ্ছিল, তখন যেখানে যেখানে গাছের ছায়া পড়েছে সেখানে সে আকার হারাচ্ছিল। আবার রোদ পড়তেই তাকে দেখা যাচ্ছিল। বুধিয়া সেটাই দেখেছে। হয়তো কিছু উপাচারের জন্য ও লামার সঙ্গে দেখা করতে গেছিল। পরদিন বুধিয়া আর ওর দাদিকে অনেক ধন্যবাদ জানিয়ে বেশ কিছু টাকা বৃদ্ধার হাতে ধরিয়ে বিদায় নিল ওরা। দীপেন এসেছিল নিউমাল জাংশনে ওদের সি অফ করতে। ট্রেনের সময় হলে দীপেনের পায়ে হাত দিয়ে প্রণাম করে ঈশানী বলল, আজ থেকে আমি জানবো আমার এক দাদা আছেন এই ডুয়ার্স জঙ্গলে, যিনি নিঃস্বার্থভাবে অবিরত সাধনা করে চলেছেন মানুষের মঙ্গলের জন্য, যিনি আমায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে আবার একটা নতুন জীবন দিয়েছেন। সোম জড়িয়ে ধরে বাল্যবন্ধুকে। অজানা ব্যথায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। কোনো রকমে সে শুধু বলে, ভালো থাকিস বন্ধু। চোখ দিয়ে তারও ঝরছে অবিরাম জলধারা। ট্রেনটা চলে যায় দিগন্ত রেখার বাঁকে।
সেদিকে তাকিয়ে নির্মল হাসি হেসে দুপেন লামা বলে ওঠেন, বুদ্ধ তোদের সকলের কল্যাণ করুন। আর ঠিক তখনই অমরা ফরেস্টের সেই গুহায় নিকষ কালো অন্ধকারে পাথরের খাঁজে আটকে থাকা একটা ছেঁড়া পুঁথির কিছু পাতার টুকরো থেকে কয়েকটা দীপ্তিমান অক্ষর শূন্যে ভাসতে ভাসতে খুঁজতে থাকে বাইরে বের হওয়ার একচিলতে ছিদ্রপথ। গহীন অরণ্য মাঝে অপেক্ষায় থাকে আগামী ব্লাড মুনের আবির্ভাবের। ওত পেতে থাকে অশরীরী কোনো ছায়া শিকারের, নীরবে নিভৃতে। শুনলেন রোমহর্ষক অলৌকিক থ্রিলার ব্লাড মুনের ছায়াতে। আজকের গল্প পাঠে আমি কৌশিক। গল্পের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পার্থ, অনুষ্কা, শুভদীপ, মৌটুসী, সৌমেন এবং কৌশিক। পরের সপ্তাহে আমরা হাজির হব আর একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আমাদের চ্যানেলের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করুন। আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের খুব কাছে পৌঁছে গেছি। আশা করব এভাবেই আপনারা পাশে থাকবেন আমাদের। শুভরাত্রি, ভালো থাকবেন সকলে।